প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। এই করোনাকালীন পরিস্থিতিতে তোমরা সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো। আজকে আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা তোমাদের গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা একটু রিভিউ করছি। আমরা গত ক্লাসে কি করেছি, দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন। তো আমরা গত ক্লাসে লেনদেন কাকে বলে, অর্থাৎ লেনদেনের সংজ্ঞা, লেনদেন কাকে বলে, লেনদেনের বৈশিষ্ট্য এবং লেনদেনের প্রকৃতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কিছু লেনদেন দেখব, যে কোনগুলো আসলে লেনদেন এবং কোনগুলো লেনদেন নয়। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা বলেছিলাম গত ক্লাসে যে লেনদেন কাকে বলে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনাকে লেনদেন বলে। অর্থাৎ লেনদেন হতে হলে অবশ্যই তা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বলতে কি বুঝি, যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ প্রত্যেকটা ঘটনা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা বা টাকা দ্বারা নির্ধারণ করা যাবে এবং যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে তাকেই আমরা লেনদেন বলে থাকি। তো দেখো, তোমাদের বইতে 11 পৃষ্ঠায় লেনদেন চিহ্নিতকরণ, কোন কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনাগুলো লেনদেন নয় তার কিছু উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো নিয়ে আমরা আজকে আগে আলোচনা করে নিই। তো এখানে দেখো, প্রথমে 1 নম্বরে আছে, প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে সোহেল এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এই ঘটনাগুলো দ্বারা কিছু কিছু ঘটনা লেনদেন হবে, আবার কিছু কিছু ঘটনা লেনদেন হবে না। তো কোনগুলো লেনদেন হবে এবং কোনগুলো লেনদেন হবে না, এগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো দেখো, 1 নম্বরে বলেছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এই লেনদেন, এই ঘটনাটি আসলে লেনদেন। কারণ কি, এই ঘটনার কারণে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এই ঘটনার কারণে আমাদের প্রতিষ্ঠানের কি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তন ঘটেছে, এখানে দেখো দুইটি পক্ষ আছে, একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে নগদ টাকা। এখানে আমরা হিসাব বিজ্ঞান, আমরা বলেছি যে এটা একটা ব্যবসায়ের ভাষা, এটা একটা ভাষা। এই ভাষাটা আমরা প্রত্যেক দিনই নতুন নতুন কিছু তথ্য আমরা শিখব। আমরা বলে থাকি, হিসাব বিজ্ঞানে বলা হয় ব্যবসা এবং মালিক দুইটা ভিন্ন জিনিস। আমরা যখন পরবর্তী চ্যাপ্টারগুলো পড়ব তখন এ বিষয়ে আলোচনা আছে। আমরা আসলে কার হিসাব করি, আমরা হিসাব করি মালিকের, আমরা হিসাব করি ব্যবসায়ের, মালিকের হিসাব করি না। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করে থাকি। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করতে গেলে মালিকের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব না। ব্যক্তিগত বিষয় কিন্তু আসলে লেনদেন হবে না। তো এখানে দেখো, আমাদের প্রথমেই বলা হয়েছে যে মালিক 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে। তা কারবারে কি এসেছে, নগদ টাকার আগমন ঘটেছে, অর্থাৎ নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে। এই জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, যে কারণে এই ঘটনাটি লেনদেন। 2 নম্বরে দেখো আছে নগদ 15,000 টাকার পণ্য ক্রয়। তাহলে নগদ 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে এই যে নগদে 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এই ক্রয় করার কারণে কি হয়েছে, প্রতিষ্ঠানের ক্রয় করলে প্রতিষ্ঠানের কি ব্যয় বৃদ্ধি পায়। ক্রয় করার সাথে সাথে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং সাথে সাথে কি হলো, নগদ অর্থ হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তাই এটা লেনদেন। এবার দেখো, 3 নম্বরে আছে একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো, এর অর্থ কি, এটাও কিন্তু একটা লেনদেন। এই ঘটনার কারণে প্রতিষ্ঠানের কি হয়েছে, পাওনাদারকে পরিশোধ করার কারণে পাওনাদার হ্রাস পেয়েছে, অর্থাৎ দায় কমে গেছে, দায় পরিশোধিত হয়েছে। আর
সাথে সাথে নগদ অর্থের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ নগদ অর্থ হ্রাস পেয়েছে, ফলে এটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, এই জন্যই এটা লেনদেন। এবার আসো 4 নম্বরে, দেখো আমাদের কি বলা হয়েছে, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান অর্থটা কি? আসলে ফরমায়েশ জিনিসটাই কি এটা আমাদের জানা দরকার। আমরা বলেছি, বারবারই বলছি, হিসাব বিজ্ঞান একটা ভাষা, এই ভাষাটা আমরা প্রতিনিয়ত চর্চা করতে করতে আমরা শিখে যাব। তো দেখো এখানে বলা হয়েছে যে ফরমায়েশ। ফরমায়েশ বলতে কি বুঝি? আমরা যখন কোনো পণ্য ক্রয় করব, এই ক্রয় করার পূর্বে একটা কি করব, বিবরণ তৈরি করব। আমি কোন কোন পণ্য তৈরি করব, সেই পণ্যের কত টাকা মূল্য হবে, কোন পথে আমি পেতে চাই, কবে পেতে চাই, কোন জায়গায় পেতে চাই, মূল্য কবে পরিশোধ করা হবে, এই সকল তথ্য বিবরণী দিয়ে বিক্রেতার নিকট যে পত্র প্রেরণ করা হয় তাকে বলা হয় ফরমায়েশ, ক্রয় ফরমায়েশ পত্র। তাহলে আমি ক্রয় করার জন্য ফরমায়েশ প্রদান করেছি, এর জন্য আসলে কোনো আদান প্রদান ঘটেনি, কোনো পণ্যের আদান প্রদান ঘটেনি, কোনো অর্থেরও লেনদেন হয়নি, যে কারণে এটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না, ফলে এটি লেনদেন হবে না। এবার আসো দেখো আমরা 5 নম্বরে চলে যাই। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করা হলো। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করার সাথে সাথে আমরা দেখো লেনদেনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেগুলো আছে তার সবগুলোই এখানে বিদ্যমান। দেখো লেনদেন এখানে নির্দিষ্ট টাকা দ্বারা নির্ধারণ করা যাচ্ছে, এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। তারপরে কি হচ্ছে, অর্থের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। যেমন দেখো এখানে কি বলা হয়েছে, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। বিজ্ঞাপন মানে কি আমরা জানি, প্রতিষ্ঠানের বিক্রয় প্রসারের জন্য আমরা কি করি, বিজ্ঞাপন প্রদান করে থাকি। এই বিজ্ঞাপনের কারণে আমাদের বিক্রয় বৃদ্ধি পাবে, এই প্রত্যাশায় আমরা বিজ্ঞাপন প্রদান করে থাকি। এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, ফলে বিজ্ঞাপনের জন্য আমরা যে সুবিধা পাচ্ছি সেই সুবিধাটার পরিবর্তে আমরা নগদ অর্থ প্রদান করছি, এই জন্য প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থ হ্রাস পেয়েছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, এই জন্য এই ঘটনাটি লেনদেন বলে বিবেচিত হবে। এবার আসো আমরা পরবর্তী 6 নম্বরে যাই। জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করা হলো। তাহলে দেখো কত টাকা বেতন দেওয়া হলো, বেতন দেওয়ার জন্য আমরা নিয়োগ করেছি, এইটা কিন্তু আসলে বিষয় না। এখানে টাকা নির্ধারণ করা থাকলেও এই কারণে আসলে লেনদেন সংগঠিত হয়নি। কেন সংগঠিত হয়নি? দেখো আমরা যখন একজন ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠান নিয়োগপত্রের মাধ্যমে নিয়োগ প্রদান করবে, নিয়োগ প্রদান করার সাথে সাথেই কিন্তু সে আমার প্রতিষ্ঠানে কাজ করেনি, উক্ত প্রতিষ্ঠানে কাজও করেনি, ফলে কোনো অর্থের আদান প্রদানও ঘটেনি, তাই এটি লেনদেন হবে না। অর্থাৎ কি, এটার কারণে কি হয়েছে, একজন ব্যক্তিকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, নিয়োগপত্র প্রদান করার সাথে সাথেই কিন্তু আমাদের কোনো লেনদেন সংগঠিত হয়নি, ফলে এটা আর্থিক অবস্থার কোনো পরিবর্তনও ঘটাবে না, এই জন্য এটা লেনদেন হবে না। এবার আসো দেখো আমাদের পরবর্তীতে আছে 7 নম্বরে, ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন। তো এবার দেখো এই তথ্যটার অর্থ কি, মালিক যদি কারবারে কোনো সুবিধা প্রদান করে, অর্থাৎ কি কি সুবিধা প্রদান করতে পারে কারবারে, মালিক বাড়ি থেকে নগদ টাকা আনতে পারে, কোনো আসবাবপত্র আনতে পারে, কোনো যন্ত্রপাতি আনতে পারে, কোনো সম্পদ কারবারে নিয়ে আসতে পারে। যদি কোনো সম্পদ বা কোনো অর্থ বা কোনো সুবিধা কারবারকে মালিক প্রদান করে থাকে, তখন তাকে আমরা মূলধন বলে থাকি। তখন এটাকে আমরা কি বলি, মূলধন। অর্থাৎ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে কোনো সম্পদ বা অর্থ যদি কারবারে নিয়ে আসে, তাহলে তাকে আমরা কি বলি, মূলধন। অনুরূপভাবে কারবার থেকে যদি মালিক কোনো অর্থ বা সুবিধা গ্রহণ করে, তাহলে সেটা কি হতে পারে, নগদ টাকা হতে পারে, পণ্যদ্রব্য হতে পারে। এছাড়াও যদি কোনো অন্য কোনো সুবিধা কারবার থেকে ভোগ করে বা গ্রহণ করে, তাহলে তাকে আমরা উত্তোলন বলে থাকি। মালিক মূলধন কারবারে বিনিয়োগ করার সাথে সাথেই মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। আমরা পরবর্তীতে মালিকানা সত্ত্বটা নিয়ে আলোচনা করব, তখন আরও ভালো বুঝতে পারবে। তাহলে কি বলছিলাম,
যে মালিক নগদ টাকা উত্তোলন করার কারণে উত্তোলন করেছে, এই জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। আবার অনুরূপভাবে নগদ অর্থ অর্থাৎ সম্পদ কারবার থেকে হ্রাস পাওয়ায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, এই জন্য এটা লেনদেন। এরপরে আসো, দেখো আমাদের 8 নম্বরে আছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়ে গেছে। মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়ে গেছে। তাহলে এই চুরি হয়ে যাওয়ার কারণে কারবারের কিন্তু আসলে কোনো ক্ষতি হয়নি। মালিকের অর্থ চুরি হয়েছে, আমরা কিন্তু শুরুতেই তোমাদের বলেছি যে মালিক আর ব্যবসা প্রতিষ্ঠান দুইটা ভিন্ন জিনিস। আমরা কার হিসাব করি? ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করি। যে কারণে মালিকের ব্যক্তিগত অর্থ চুরি হয়ে যাক বা ক্ষতি হোক বা লাভ হোক, তাতে ব্যবসায়ের কোনো কিছুই আসবে যাবে না, অর্থাৎ ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটাবে না, এই জন্য এটা লেনদেন নয়। তাহলে আমরা কিন্তু কয়েকটা তথ্য এখানে দেখলাম, যে একটা দেখলাম আমরা ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো, ম্যানেজার নিয়োগ করা হলো, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ চুরি হয়ে গেল, এই ধরনের ঘটনাগুলো আসলে লেনদেন নয়। আমরা আরও কিছু তথ্য তোমাদের জানাবো পরবর্তীতে। দেখো এরপরে আছে যে 9 নম্বরে হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হলো। তাহলে একটা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা প্রত্যেক মাসে 10,000 টাকার পণ্য ক্রয় করার জন্য চুক্তি সম্পাদন করেছি। তাহলে চুক্তি সম্পাদন করার সাথে সাথেই কিন্তু আমাদের কিন্তু কোনো পণ্য আদান প্রদান হয়নি। আসলে আমরা একটা পণ্য ক্রয় করার জন্য চুক্তি করেছি সবে মাত্র, এর জন্য কিন্তু কোনো পণ্যের আগমন ঘটেনি এখনো আমাদের কাছে, এই জন্য আমাদের কোনো আর্থিক অবস্থার পরিবর্তনও ঘটেনি, অর্থাৎ আমাদের লেনদেন হয়নি, অর্থাৎ দেনা পাওনা সংগঠিত হয়নি, পাওনা এবং দেনার কোনো সংগঠিত হয়নি, এই জন্য এটা আর্থিক অবস্থাকে পরিবর্তন করে না, প্রভাবিত করে না, যে কারণেই এটা লেনদেন বলে পরিগণিত হবে না। এবার আসো, দেখো 10 নম্বরে আছে 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করা হলো। তাহলে ধারে বিক্রয় করার সাথে সাথেই আমাদের কাছ থেকে পণ্য চলে গেছে, ধারে বিক্রয় করার কারণে দেনাদারের সৃষ্টি হয়, দেনাদারের সৃষ্টি হয়েছে, আবার প্রতিষ্ঠানের আয় তৈরি হয়েছে, বিক্রয় করার কারণে প্রতিষ্ঠানের আয় সৃষ্টি হয়, যে কারণে এটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় বলে এটাকে লেনদেন বলে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখানে 11 নম্বর পৃষ্ঠায় 1 থেকে 10টি ঘটনা দেওয়া আছে। 10টি ঘটনার মধ্যে কিছু কিছু ঘটনা আমরা দেখলাম যেগুলো আসলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হলেও আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটানোর কারণে এগুলোকে লেনদেন বলা যায় না। তাহলে আমরা বুঝলাম প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের কিছু বিষয় মনে রাখার জন্য আমি এখানে লিখে দেখাবো যে কোনগুলো আসলে লেনদেন হবে না, এর বাইরেও অনেক কিছুই থাকবে যেগুলো লেনদেন নয়। তো আমরা কিছু কিছু বিষয় তোমাদের মনে রাখার জন্য বোর্ডে লিখে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা বোর্ডে কিছু লেনদেন লিখেছি বা লিপিবদ্ধ করেছি, যা তোমাদের বইতে আমরা 10টি লেনদেন উদাহরণের মধ্যে ছিল, সেগুলো নিয়ে একটু কথা বলবো আর একটু আলোচনা করছি। দেখো এখানে পণ্য ক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল, অথবা পণ্য বিক্রয়ের জন্য আমরা ফরমায়েশ প্রদান করতে পারি, বা এরকম মানে আমরা কারো কাছ থেকে পণ্য কিনবো এজন্য ফরমায়েশ প্রদান করতে পারি, এগুলো আসলে লেনদেন হবে না। অর্থাৎ পণ্য ক্রয় বা বিক্রয় উভয়ের জন্যই যদি ফরমায়েশ পাওয়া যায় বা ফরমায়েশ প্রদান করা হয়, তাহলে সেটা লেনদেন হবে না। এবার আসো, দেখো ম্যানেজার নিয়োগ করা হলো। তাহলে ম্যানেজার নিয়োগ করা হলো বা যে কোনো কিছুই নিয়োগ করা হলে সেই নিয়োগ করার কারণে কখনোই আসলে সেটা লেনদেন বলে পরিগণিত হবে না। তারপরে দেখো আছে কি, পণ্য ক্রয় বা বিক্রয়ের জন্য আমরা কি করতে পারি? চুক্তিবদ্ধ হতে পারি। কোনো পণ্য ক্রয় বা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়াকে আসলে লেনদেন বলে না। এরপরে দেখো মালিকের ব্যক্তিগত কোনো ঘটনা যা কারবারের সাথে সম্পৃক্ত নয়, সেগুলো লেনদেন বলে পরিগণিত হবে না। তাহলে এখন দেখো মালিকের ব্যক্তিগত ঘটনা কি কি হতে পারে। মালিকের স্ত্রীর গহনা চুরি হয়ে গেল, 10 লাখ টাকা বা 1 লাখ টাকা বা 500 টাকা বা 10,000 টাকা, যে কোনো টাকার পরিমাণই হোক। মালিকের ব্যক্তিগত টাকা চুরি হয়ে গেল, মালিকের মোটর সাইকেলটি চুরি হয়ে গেল, মালিকের পুকুরের মাছ বিক্রি করে 10 লাখ টাকা ইনকাম লাভ হলো,
এসব কিছুই মালিকের ব্যক্তিগত ঘটনা, এগুলো কারবারের সাথে সম্পৃক্ত নয়, এই জন্য এগুলোর কোনোটাই লেনদেন হবে না। দেখো এখানে আরও একটা তথ্য জেনে রাখা দরকার। অনেক সময় আমাদের প্রশ্নে থাকে যে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের জন্মদিনের জন্য 500 টাকার উপহার ক্রয় করলেন। তাহলে ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থ দিয়ে উপহার কিনেছেন, তাহলে এটাও কিন্তু লেনদেন নয়। কিন্তু এই কথাটা যদি এরকম থাকে যে মালিকের ব্যক্তিগত তহবিল না, কারবার থেকে 2000 টাকা নিয়ে বা 1000 টাকা নিয়ে বা 500 টাকা নিয়ে ছেলের জন্মদিনের জন্য উপহার ক্রয় করা হলো, তাহলে এটা কিন্তু লেনদেন। কারণ কারবার থেকে মালিক টাকা উত্তোলন করেছে, তখন এটাকে আমরা উত্তোলন বলে থাকি। আবার দেখো যদি এরকম থাকে, একই প্রশ্নে এরকম থাকে অনেক সময় যে মালিক কারবার থেকে 500 টাকা নিয়ে ছেলের স্কুলের বেতন প্রদান করেছেন, এটাও কিন্তু আসলে লেনদেন। কারণ মালিক কারবার থেকে নগদ টাকা উত্তোলন করেছেন, এটাকেও আমরা উত্তোলন বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, লক্ষণীয় বিষয় যে মালিকের ব্যক্তিগত ঘটনা, কিছু কিছু ঘটনা লেনদেন হবে। কোনগুলো লেনদেন হবে? যেগুলো আসলে কারবারকে প্রভাবিত করবে, কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, সেগুলোকে আমরা লেনদেন বলে থাকি। কিন্তু কারবারের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে না বা পরিবর্তন করে না, তাকে আমরা লেনদেন বলবো না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যে আসলে কোনগুলো লেনদেন হয় আর কোনগুলো লেনদেন হয় না বা কোনগুলো লেনদেন নয়, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমরা গত ক্লাসে তোমাদের সাথে হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত আকারে। আজকে আবার আমরা হিসাব সমীকরণটা আসলে একটু গুরুত্ব দিয়ে বুঝবো। এটা বোঝাটা অনেক জটিল, আমাদের বুঝতেই হবে, এই সম্পর্কিত অঙ্ক আমাদের থাকবে, যে কারণে হিসাব সমীকরণটা নিয়ে আর একবার আলোচনা করব। তো এর পূর্বে আমরা বোর্ডে মিশিয়ে নিচ্ছি। যে শিক্ষার্থী, আমরা গতদিন আলোচনা করেছিলাম হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ই, অর্থাৎ এ বলতে আমরা বুঝি অ্যাসেটস মানে সম্পদ, এল মানে দায় মানে লাইবিলিটিস, ইতে ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ কিভাবে অর্জিত হয়? মোট সম্পদ, একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ অর্জিত হয় দায় এবং মালিকানা সত্ত্ব মিলে। অর্থাৎ তোমরা যদি মনে করো যে আসলে একজন ব্যক্তির যত সম্পদ থাকবে সেই সম্পদটা দুইটা ভাবে অর্জিত হবে। একটা সম্পদ যে অর্জিত হয়, একজন মানুষের যে যত সম্পদ থাকে সেই সম্পদটা দুই ভাবে অর্জিত হয়। একটা হচ্ছে কি তার নিজস্ব, আর কিছু কি থাকে তৃতীয় পক্ষের দাবি। মালিকের নিজস্ব যে সম্পদ সেটাকেই বলা হয় মালিকানা সত্ত্ব, আর তৃতীয় পক্ষ অর্থাৎ বাহিরের মানুষ যে দাবি করে, যে দাবি থাকে সম্পদের উপর, তাকেই বলা হয় দায়। দায়, এই দায়কে বলা হয় আসলে, এই দায়কে বলা হয় আসলে বহির্দায়। দায় আমাদের আসলে দুই প্রকার, কারবারের দায়কে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে অভ্যন্তরীণ দায়, একটা হচ্ছে বহির্দায়। অভ্যন্তরীণ দায় বলতে কি মালিকের পাওনা কে আমরা অভ্যন্তরীণ দায় বলবো, আর মালিক ব্যতীত অন্য মানুষের পাওনা, যেমন পাওনাদার, ঋণ গ্রহণ করলে ঋণদাতা, এগুলো হচ্ছে আসলে আমাদের বাহ্যিক দায়। তাহলে বহির্দায়, এগুলো আমাদের কি বহির্দায়। এই বহির্দায়গুলোকে আমরা কি বলবো? শুধু লাইবিলিটিস বা দায় বলে লিপিবদ্ধ করা হয়। তো এখানে দেখো হিসাব সমীকরণের বর্ধিত রূপটা নিয়েও তোমাদের আলোচনা করেছিলাম। তাহলে সেটা আমরা বলেছিলাম এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। তাহলে এখানে আসলে হিসাব সমীকরণের বর্ধিত রূপে মালিকানা সত্ত্বকেই প্রভাবিত করেছে চারটি বিষয়। একটা হচ্ছে কি সিতে মূলধন বা মালিকের যে বিনিয়োগ, আর হচ্ছে আয় বা রেভিনিউ, ইএক্স মানে হচ্ছে ব্যয়, এক্সপেন্সেস বা ব্যয়, আর ডি তে ড্রয়িংস বা উত্তোলন। এই চারটি বিষয় মালিকানা সত্ত্বকে আসলে প্রভাবিত করে। চারটি বিষয় মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা হিসাব সমীকরণের যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা আসলে মূলত পাঁচ ভাবে হয়। পাঁচ ভাবে কি কি? যদি আমাদের সম্পদ বৃদ্ধি পায় তাহলে দায় অথবা মালিকানা সত্ত্ব যে কোনো একটি বৃদ্ধি পাবে। আবার যদি সম্পদ হ্রাস পায় তাহলে দায় বা মালিকানা সত্ত্বের যে কোনো একটি হ্রাস পাবে। আবার দেখো যদি একটি সম্পদ বৃদ্ধি পায় তাহলে অপর একটি সম্পদ হ্রাস পাবে। আবার এই পাশে যদি এরকম হয় যে দায় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে,
অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে দায় হ্রাস পাবে। এই 5 ভাবে আসলে আমাদের হিসাব সমীকরণের পরিবর্তনটা প্রভাবিত হয়। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই হিসাব বিজ্ঞানের পরিবর্তন, যে হিসাব সমীকরণের যে পরিবর্তনগুলো হয় 5 ভাবে, এই 5টি উদাহরণের সাহায্যে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের আজকের ক্লাসের মাধ্যমে বেশ কিছু নতুন তথ্য তোমাদের সাথে আমরা শেয়ার করতে পেরেছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ আর নয়। থ্যাংক ইউ অল।